হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন স্টোরি নিয়ে চলে এসেছি। তো এটা একটা হিস্ট্রিক্যাল ক্যারেক্টার। তো চলো পড়া শুরু করা যাক। স্টোরি অফ মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে তোমরা হয়তো জানো, ঠিক আছে? তো আজকে তার সম্পর্কে একটা স্টোরি পড়বো, ঠিক আছে? মূলত এটা একটা বায়োগ্রাফি বেসড স্টোরি বলতে পারি। তো চলো শুরু করা যাক। Muhammad bin Qasim is remembered in history as one of the youngest and most brilliant generals of the early Islamic world. তো মোহাম্মদ বিন কাসিম পরিচিত বা বলতে পারি তিনি স্মরণীয় হয়ে আছেন। ইজ রিমেম্বার্ড এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে? তো মোহাম্মদ বিন কাসিম ইজ রিমেম্বার্ড অর্থাৎ মোহাম্মদ বিন কাসিমকে স্মরণ করা হয় বা মোহাম্মদ বিন কাসিমকে মনে রাখা হয় ইন দ্য হিস্ট্রি ইতিহাসে অ্যাজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট অ্যান্ড মোস্ট ব্রিলিয়ান্ট জেনারেলস অফ দ্য আর্লি ইসলামিক ওয়ার্ল্ড। অর্থাৎ প্রাথমিক যে ইসলামিক ওয়ার্ল্ড মানে ইসলামিক যে বিশ্ব তার যে জেনারেল ছিল, সেনাপতি ছিল, ব্রিলিয়ান্ট সেনাপতি, মোস্ট ব্রিলিয়ান্ট মানে সব থেকে বুদ্ধিমান চতুর যে ব্রিলিয়ান্ট জেনারেল ছিল এবং ইয়াংগেস্ট সব থেকে কম বয়সী, তাদের মধ্যে তিনি একজন ছিলেন। ওয়ান অফের পরে কিন্তু নাউন বা প্রোনাউন কিন্তু প্লুরাল হয়ে থাকে, ঠিক আছে? মানে অনেকগুলোর মধ্য থেকে একটাকে বেছে নেওয়া হয়, ঠিক আছে? তো মোহাম্মদ বিন কাসিমকে স্মরণ রাখা হয় বা মনে রাখা হয় ইতিহাসে কি হিসাবে? প্রাথমিক ইসলামিক ওয়ার্ল্ডের ব্রিলিয়ান্ট, সবথেকে ব্রিলিয়ান্ট এবং ইয়াংগেস্ট সবথেকে ছোট জেনারেলদের মধ্যে একজন হিসাবে ইতিহাসে তাকে মনে রাখা হয়। বর্ন অ্যারাউন্ড 695 সি। সি মানে হচ্ছে কমন এরা, ঠিক আছে? তো 695 খ্রিস্টাব্দে দিকে, অ্যারাউন্ড মানে ওই দিকে, এত খ্রিস্টাব্দের দিকে বা প্রায় এত খ্রিস্টাব্দে বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন ইন দ্য সিটি অফ তাইফ, তাইফ শহরে। হি বিলংড টু দ্য ফেমাস থাকিব বা সাকিব বলতে পারি ট্রাইব। তো তিনি এই সাকিব বা থাকিব যে ট্রাইব ছিল বিখ্যাত, সেই ট্রাইব থেকে বিলং করতেন, অর্থাৎ এই ট্রাইবের তিনি মানুষ ছিলেন, ঠিক আছে? সিটি ছিল কি? তায়েফ। তায়েফ শহর, তায়েফ শহরের এত খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ফ্রম চাইল্ডহুড অর্থাৎ বাল্যকাল থেকে, চাইল্ডহুড মানে বাল্যকাল। হি ওয়াজ নোন তিনি পরিচিত ছিলেন ফর হিজ ইন্টেলিজেন্স, কিসের জন্য? তার ইন্টেলিজেন্সের জন্য, বুদ্ধিমত্তার জন্য, ডিসিপ্লিন শৃঙ্খলার জন্য, অ্যান্ড সেন্স অফ জাস্টিস আর বিচার, ন্যায় বিচারের জন্য। হিজ আঙ্কেল ওয়াজ দ্য পাওয়ারফুল উমাইয়াদ গভর্নর আল হাজ্জাজ ইবনে ইউসুফ who played a major role in shaping the young boy's military career. তো তার যে আঙ্কেল ছিলেন শক্তিশালী উমাইয়া গভর্নর ছিলেন, শাসক ছিলেন, প্রশাসক, নাম ছিল হাজ্জাজ, কি? হাজ্জাজ বিন ইউসুফ। হু প্লেড, হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে বলা হচ্ছে যে তিনি প্লে করেছিলেন মেজর রোল, অর্থাৎ তিনি একটা গুরুত্বপূর্ণ বা বড় একটা ভূমিকা পালন করেছিলেন। প্লে রোল মানে ভূমিকা পালন করা। তো একটা বড় ভূমিকা পালন করেছিলেন ইন শেপিং দ্য ইয়াং বয়েজ মিলিটারি ক্যারিয়ার, অর্থাৎ অল্প বয়স্ক ছেলেদের যে সামরিক ক্যারিয়ার, এটা শেপ করতে, এটা গঠন করতে, এটা রূপ দিতে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ বা বড় ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে? ডিউরিং দিস টাইম, তো এই সময়েই, দ্য রিজিয়ন অফ সিন্ধ মানে সিন্ধের যে অঞ্চল, ইন প্রেজেন্ট ডে পাকিস্তান, বর্তমানে সেটা পাকিস্তানের মধ্যে পড়ে, হ্যাড বিকাম আ প্লেস অফ আনরেস্ট। তো সেই জায়গাটা হয়ে উঠেছিল, হ্যাড বিকাম হয়ে উঠেছিল, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তো এই জায়গাটা, এই রিজিয়ন অফ সিন্ধ হয়ে উঠেছিল আ প্লেস অফ আনরেস্ট। আনরেস্ট মানে সেখানে সবসময় অশান্তি, ঠিক আছে? সেখানে নীরব নেই, অশান্তিকর একটা পরিবেশ সেখানে ছিল, সেই জায়গাটা হয়ে উঠেছিল। আরব ট্রেডার্স হু ট্রাভেলড, যারা ট্রাভেল করেছিল থ্রু দ্য ইন্ডিয়ান ওশানস, অফেন কমপ্লেন্ট দ্যাট দেয়ার শিপস ওয়ার অ্যাটাকড নিয়ার দ্য কোস্ট অফ সিন্ধ বাই পাইরেটস। আরবের যারা ব্যবসায়ী ছিল, ট্রেডার, হু ট্রাভেলড যারা ট্রাভেল করতো, যারা যেত, ভ্রমণ করতো, থ্রু দ্য ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগর, ঠিক আছে? তো এই ভারত মহাসাগরের মধ্য দিয়ে ট্রাভেল করতো আরবের ট্রেডাররা, ব্যবসায়ীরা। তো তারা অফেন কমপ্লেন, তারা কিন্তু প্রায়, অফেন মানে প্রায়, প্রায় কমপ্লেন করতো, অভিযোগ পেশ করতো, দ্যাট যে দ্য শিপস
ওয়ার অ্যাটাকড, যে তাদের জাহাজগুলো অ্যাট্রাক্ট হয়েছে বা হয়, মানে আক্রমণ হয়, নিয়ার দ্য কোস্ট অফ সিন্ধ, এই সিন্ধের উপকূলবর্তী অঞ্চলে, কোস্টে, বাই পাইরেটস, কাদের দ্বারা? জলদস্যুদের দ্বারা। ঠিক আছে, তো আরবের যারা ট্রেডার, ব্যবসায়ী, বিজনেসম্যানরা ছিল, তারা কিন্তু ট্রাভেল করতো ইন্ডিয়ান ওশানের মধ্য দিয়ে। তো অফেন, মানে প্রায় তারা কমপ্লেন করতো, অভিযোগ পেশ করতো যে তাদের শিপগুলো কিন্তু ওই সিন্ধের কোস্টের কাছাকাছি গিয়ে তারা কিন্তু পাইরেটসদের, জলদস্যুদের দ্বারা অ্যাটাকড হন। ঠিক আছে, ওয়ান সাচ ইনসিডেন্ট স্পার্কড গ্রেট অ্যাঙ্গার। তো এরকমই একটা ঘটনা, ইনসিডেন্ট মানে ঘটনা, আর অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, এটা ঘটনা। তো এরকমই একটা ঘটনা স্পার্কড, স্পার্ক মানে কোনো কিছুকে উস্কে দেওয়া বা কোনো কিছুকে প্রভাবিত করা বলতে পারি, ছড়িয়ে পড়েছিল বলা যেতে পারে। তো এরকম একটা ঘটনা ছড়িয়ে দিয়েছিল, এরকম গ্রেট অ্যাঙ্গার মানে একটা বিশাল ক্রোধ কিন্তু এনে দিয়েছিল, স্পার্ক করেছিল, স্ফুলিঙ্গ ছড়িয়েছিল বলা যেতে পারে। তো ক্রোধ ছড়িয়ে দিয়েছিল এরকম একটা ঘটনা। আর শিপ ক্যারিং মুসলিম উইমেন অ্যান্ড চিলড্রেন ওয়াজ অ্যাটাকড নিয়ার দেবাল। তো একটা জাহাজ, দেখো এই জাহাজটা কিন্তু কি হয়, আ শিপ ওয়াজ অ্যাটাকড, এর ভার্ব হচ্ছে ওয়াজ অ্যাটাক, প্যাসিভে লেখা হয়েছে কোথায়, নিয়ার দেবাল, দেবাল এর কাছে, দেবাল বলে একটা জায়গা, সেই জায়গার কাছে অ্যাটাক হয়েছিল। তো এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এটা কি, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ। ঠিক আছে, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে শুরু হয়েছে তাই এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ, যেটা এই শিপ সম্পর্কে বলছে, শিপকে কোয়ালিফাই করছে, যে একটা শিপ যেটা ক্যারি করছিল মুসলিম উইমেনদের, মুসলিম মহিলাদের, অ্যান্ড চিলড্রেন এবং শিশুদেরকে। ঠিক আছে, ওম্যান মানে কি, মহিলা, ওম্যান। ঠিক আছে, প্লুরাল এখানে উইমেন। তো এখানে চাইল্ড মানে কি, চাইল্ড মানে হচ্ছে শিশু, একটা শিশু, অনেকগুলো শিশুকে আমরা বলবো চিলড্রেন। তো একটা জাহাজ যেটা বহন করে নিয়ে যাচ্ছিল, বয়ে নিয়ে যাচ্ছিল মুসলিম মহিলাদেরকে এবং শিশুদেরকে, সেই জাহাজটা অ্যাট্রাক্ট হয়েছিল নিয়ার দেওয়াল, দেওয়ালের কাছাকাছি, দেওয়ালের কাছে। হোয়েন দ্য সার্ভাইভার্স ক্রাইড ফর হেল্প, আল হাজ্জাজ ডিমান্ডেড জাস্টিস। যখন সার্ভাইভার, যারা বেঁচে ফিরেছিল, সার্ভাইভ করেছিল যারা, তো তারা যখন, ক্রাইড বলতে এখানে মানে জোর গলায় বলা বলতে পারি, ক্রন্দন করাও বলা যেতে পারে, বা চিৎকার করে বলা, যখন বলেছিল, সাহায্যের জন্য বলেছিল, আল হাজ্জাজ ডিমান্ডেড জাস্টিস। তো হাজ্জাজ কিন্তু জাস্টিস ডিমান্ড করেছিল, ন্যায় বিচারের দাবি জানিয়েছিল। হি রোট, তিনি লিখেছিলেন, রাইট মানে লেখা, রোট এখানে কিন্তু সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। তো তিনি লিখেছিলেন সেভারাল লেটার্স, কয়েকটা লেটার্স, চিঠি, টু রাজা দাহির অফ সিন্ধ, এই সিন্ধের রাজা দাহিরের নিকটে। ওকে, আস্কিং হিম টু পানিশ দ্য পাইরেটস। আস্কিং হিম মানে তাকে বলে, এখানে আস্কিং মানে তাকে কোনো কিছু করতে বলে, আস্কিং হিম টু পানিশ তাকে শাস্তি দিতে বলে, কাদেরকে, এই পাইরেটসদেরকে, জলদস্যুদেরকে। বাট দ্য, কিন্তু দ্য কিং ডিড নট টেক স্ট্রং অ্যাকশন, কিন্তু রাজা কিন্তু দৃঢ় কোনো পদক্ষেপ নেননি, তিনি হালকা ছোটোখাটো পদক্ষেপ নিলেন, কিন্তু তেমন ভালো পদক্ষেপ নেন। তাই বলছে যে বাট দ্য কিং ডিড নট টেক স্ট্রং অ্যাকশন, তিনি কিন্তু স্ট্রং অ্যাকশন নেননি। দ্য উমাইয়াদ ক্যালিফ, ক্যালিফ মানে খলিফা, তো উমাইয়া খলিফা দেন তখন অ্যাপ্রুভড আ মিলিটারি এক্সপেডিশন, তিনি কিন্তু অ্যাপ্রুভ করলেন, অনুমোদন দিলেন একটা সামরিক অভিযানের। ঠিক আছে, এক্সপেডিশন মানে অভিযান, মানে সেনাবাহিনী যাওয়ার একটা অ্যাপ্রুভ করলেন। ঠিক আছে, উমাইয়া খলিফা, টু রিস্টোর সেফটি অ্যান্ড পানিশ দ্য রং ডুয়ার্স। রিস্টোর করতে মানে কি, পুনরায় স্থাপিত করতে, সেফটি নিরাপত্তা, অ্যান্ড পানিশ দ্য রং ডুয়ার্স, রং ডুয়ার মানে যারা খারাপ কাজ করে তাদেরকে রং ডুয়ার বলা হয়। ঠিক আছে, ক্রিমিনালও বলা যেতে পারে। ঠিক আছে, তো সেই ক্রিমিনালদেরকে শাস্তি দিতে, মিসক্রিয়েন্টদেরকে শাস্তি প্রদান করতে এবং সেফটি নিরাপত্তা করতে একটা সামরিক অভিযান কিন্তু কি করলেন, অ্যাপ্রুভ করলেন। ঠিক আছে, অনুমোদন দিলেন। আল হাজ্জাজ চোজ হিজ ইয়াং অ্যান্ড ক্যাপাবল নেফিউ। তো আল হাজ্জাজ কি করলো, চুজ করলো, চুজ মানে নির্বাচন করা, বেছে নেওয়া। ঠিক আছে, এখানে চোজ হচ্ছে সেকেন্ড ফর্ম। তো চোজ হিজ ইয়াং মানে অল্প বয়সী এবং ক্যাপাবেল, ক্যাপাবেল মানে সক্ষম, নেফিউ ভাইপোকে নিলেন, মানে নির্বাচন করলেন, দ্য 17-year-old মোহাম্মদ বিন কাসিম। তো এখানে কমা দিয়ে বলা হচ্ছে সেই নেফিউটার বয়স ছিল কত, 17 বছর বয়সী মোহাম্মদ বিন কাসিম, তাকে কিন্তু চোজ করলেন
টু লিড দিস ইম্পর্টেন্ট মিশন, এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মিশনকে নেতৃত্ব দিতে, লিড দিতে, ঠিক আছে। ডেসপাইট হিজ এজ, তার এই বয়সের সত্ত্বেও মোহাম্মদ বিন কাসিম হ্যাড অলরেডি লার্নড, তো মোহাম্মদ বিন কাসিম কিন্তু ইতিমধ্যে শিখে ফেলেছিলেন অ্যাডভান্সড মিলিটারি টেকনিক্স, অর্থাৎ উন্নত প্রযুক্তির অ্যাডভান্সড কিন্তু সামরিক যে টেকনিক্স প্রক্রিয়াগুলো সেগুলো শিখে ফেলেছিল। অ্যান্ড হ্যাড স্ট্রং লিডারশিপ, এবং শক্তিশালী লিডারশিপ ছিল, নেতৃত্ব কোয়ালিটিস ছিল তার মধ্যে। হি গ্যাদার্ড আ ওয়েল ট্রেন্ড আর্মি, তো তিনি জড়ো করেছিলেন একটা ভালোভাবে ট্রেন করা ওয়েল ট্রেন্ড আর্মিকে, সেনাবাহিনীকে। অ্যান্ড অ্যাডভান্সড, এবং অগ্রসর হয়েছিলেন টুয়ার্ড সিন্ধ থ্রু মাকরান, অর্থাৎ সিন্ধের দিকে, ঠিক আছে। টুয়ার্ড মানে কোনো কিছুর দিকে, থ্রু মাকরান বলে একটা জায়গা, তার মধ্য দিয়ে সিন্ধের দিকে কিন্তু অগ্রসর হলেন মিলিটারি ওয়েল ট্রেন্ড আর্মিদেরকে নিয়ে। হিজ ফার্স্ট মেজর টার্গেট ওয়াজ দ্য পোর্ট সিটি অফ দেওয়াল, তো তার প্রথম যে মেজর টার্গেট ছিল সেটা কি ছিল? পোর্ট সিটি অফ দেওয়াল। এই দেওয়ালের হচ্ছে বন্দর নগর বা নগরী। দ্য সিটি ওয়াজ হেভিলি ফর্টিফাইড, তো এই শহরটা ছিল খুব শক্তিশালীভাবে, হেভিলি ফর্টিফাইড ছিল, খুব শক্তিশালীভাবে কিন্তু এখানে ফর্টিফাই খুবই শক্তিশালী ছিল বলতে পারি, ঠিক আছে, খুবই মজবুত ছিল, ফর্টিফাই ছিল। বাট কিন্তু মোহাম্মদ বিন কাসিম ইউজড ক্লেভার স্ট্র্যাটেজি, কিন্তু মোহাম্মদ বিন কাসিম ব্যবহার করেছিলেন একটা চতুর কৌশল স্ট্র্যাটেজি। আফটার আ লং সিজ মানে হচ্ছে অবরোধ করে রাখা, তো দীর্ঘক্ষণ অবরোধের পরে দ্য আরব ফোর্সেস ম্যানেজ টু ব্রেক থ্রু, তো আরব ফোর্সেস কিন্তু ম্যানেজ করতে পেরেছিল তার মধ্য দিয়ে যাওয়ার, ব্রেক থ্রু করতে, ঠিক আছে। অ্যান্ড দেওয়াল ফেল, অবশেষে দেওয়ালের পতন ঘটলো, ঠিক আছে। ফল মানে এখানে ফলের সেকেন্ড ফর্ম ফেল, মানে পতন ঘটলো সেই জায়গাটা। দিস ভিক্টোরি ওপেন্ড দ্য গেটওয়ে টু সিন্ধ, তো এই যে ভিক্টরি, এই যে বিজয়, এটা কিন্তু খুলে দিয়েছিল গেটওয়ে টু সিন্ধ, মানে সিন্ধে যাওয়ার যে দ্বার সেটা খুলে দিয়েছিল। ফ্রম দেয়ার, সেখান থেকে মোহাম্মদ বিন কাসিম মুভড ডিপার ইনটু দ্য রিজন, তো সেখান থেকে মোহাম্মদ বিন কাসিম কিন্তু মুভ করলেন, আরও এগিয়ে গেলেন, ডিপার ইনটু দ্য রিজন মানে সেই অঞ্চলের আরও গভীরে গেলেন, ঠিক আছে। অ্যাট এভরি স্টেপ, প্রতিটা পদক্ষেপে, তিনি চেষ্টা করলেন টু উইন দ্য ট্রাস্ট অফ দ্য লোকাল পপুলেশন, অর্থাৎ যারা স্থানীয় পপুলেশন মানুষজন ছিল তাদের ট্রাস্ট বিল্ড করার, তাদের বিশ্বাস জেতার, ঠিক আছে। টু উইন দ্য ট্রাস্ট মানে বিশ্বাস, তো বিশ্বাস জেতার তিনি চেষ্টা করেছিলেন। হি অ্যাসিওর্ড, আচ্ছা অ্যাসিওর মানে হচ্ছে আশ্বাস দেওয়া, তিনি আশ্বাস দিয়েছিলেন তাদেরকে, দ্যাট দেয়ার টেম্পলস, যে তাদের মন্দিরগুলো, অ্যান্ড প্রপার্টি এবং সম্পদ, উড বি প্রোটেক্টেড, সেগুলো প্রোটেক্টেড হবে, মানে সেগুলোকে সুরক্ষা দেওয়া হবে। ইফ দে চোজ পিস, যদি তারা শান্তিকে চুজ করে, শান্তিকে বেছে নেয়, তাহলে তাদের টেম্পল, তাদের প্রপার্টি, তাদের সম্পত্তি, এগুলোকে রক্ষা করা হবে, তিনি এটা আশ্বাস দিলেন। মেনি টাউনস সারেন্ডার্ড উইলিংলি, অনেক শহর কিন্তু সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, উইলিংলি মানে ইচ্ছাকৃতভাবে। বিকজ অফ হিজ ফেয়ার পলিসিস, কিসের জন্য? বিকজ অফ মানে কোনো কিছুর কারণে, তো তার এই ফেয়ার পলিসিসের জন্য, ভালো বা সুশাসন বলা যেতে পারে, মানে নীতি, পলিসি মানে অ্যাকচুয়ালি নীতি, সুনীতির জন্য বলতে পারি। হিজ রেপুটেশন ফর জাস্টিস স্প্রেড কুইকলি, তার রেপুটেশন যে খ্যাতি, মানে ন্যায়ের যে খ্যাতি, এটা ছড়িয়ে পড়েছিল, স্প্রেড করেছিল কুইকলি মানে কি দ্রুত চারিদিকে কিন্তু তার রেপুটেশন ছড়িয়ে পড়েছিল। দ্য ফাইনাল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ব্যাটেল টুক প্লেস নিয়ার আরার, তো শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ, ব্যাটেল, টেক প্লেস মানে কি হ্যাপেন হওয়া, ঘটা, অকার হওয়া, ঠিক আছে, হ্যাপেন্ড, তো এখানে সেকেন্ড ফর্ম আছে, ইডি যুক্ত করে দেয়, ঠিক আছে। তো টুক প্লেস ঘটেছিল নিয়ার আরার মানে আরারের নিকটে, হোয়ার যেখানে, হি ফেস্ট রাজা দাহির, যেখানে তিনি রাজা দাহিরের সম্মুখীন হয়েছিলেন যুদ্ধের জন্য। দ্য ফাইট ওয়াজ ফিয়ার্স, তো লড়াইটা ছিল খুবই ভয়ানক, ঠিক আছে, ধ্বংসাত্মক লড়াই ছিল, খুবই ভয়ানক লড়াই ছিল। বাট মোহাম্মদ বিন কাসিমস ট্যাকটিক্স গেভ হিম দ্য আপার হ্যান্ড, কিন্তু মোহাম্মদ বিন কাসিমের যে ট্যাকটিক্স, কৌশল, এটা কিন্তু তাকে একটা আপার হ্যান্ড দিয়েছিল, মানে একটা মানে উচ্চ একটা সুযোগ দিয়েছিল বলতে পারি, বড় সুযোগ দিয়েছিল, আপার হ্যান্ড দিয়েছিল তাকে। রাজা দাহির ওয়াজ ডিফিটেড অ্যান্ড কিল্ড, তো রাজা দাহির পরাজিত হলেন, ডিফিট হলেন এবং কিল মানে নিহত হলেন, ঠিক আছে। তো এখানে প্যাসিভে লেখা হয়েছে অ্যান্ড
এবং সিন্ধ কেম আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য উমাইয়াদ ক্যালিফেট। তো সিন্ধ কিন্তু কন্ট্রোলে এলো বা নিয়ন্ত্রণে এলো, ঠিক আছে, এই উমাইয়া খলিফাদের নিয়ন্ত্রণে চলে এলো। What makes Muhammad bin Qasim's story remarkable is not only his military success but also his governance. What makes Muhammad bin Qasim story remarkable বলছে যেটা, এখানে হট অর্থ যেটা, যেটা করেছিল মোহাম্মদ বিন কাসিমের এই গল্পটাকে রিমার্কেবল করেছিল, খুবই লক্ষণীয় বা বিখ্যাত করে তুলেছিল, যেটা করেছিল সেটা হলো, তো যেটা মোহাম্মদ বিন কাসিমের গল্পটাকে রিমার্কেবল, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, লক্ষণীয় করে তুলেছিল সেটা হলো ইজ নট অনলি হিজ মিলিটারি সাকসেস, সেটা কেবল তার মিলিটারি সাকসেসই নয়, তার সামরিক এই সফলতাই নয়, বরং ছিল কি বাট অলসো হিজ গভর্নেন্স, তার এই যে শাসন সেটার জন্যও ছিল। হি ট্রিটেড, তিনি ট্রিট করতেন, আচরণ করতেন লোকাল পিপল, স্থানীয় মানুষদেরকে উইথ রেসপেক্ট, সম্মানের সহিত, অ্যালাউড দেম, তাদেরকে অ্যালাউ করতেন টু প্র্যাকটিস দেয়ার রিলিজিয়ান ফ্রিলি, তাদের ধর্মকে ফ্রিলি মানে হচ্ছে মুক্তভাবে স্বাধীনভাবে তারা তাদের ধর্মকে প্র্যাকটিস বা অনুসরণ করার তিনি অনুমতি দিয়েছিলেন। অ্যান্ড মেনটেন্ড, এবং মেনটেন করেছিলেন আ ফেয়ার সিস্টেম অফ ট্যাক্স, এবং তিনি একটা ফেয়ার সিস্টেম অফ ট্যাক্স, করের যে সিস্টেম ফেয়ার সেটা ছিল সেটা মেনটেন করেছিলেন। অ্যান্ড এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসন, ঠিক আছে। মেনি হিস্ট্রিয়ানস সে, তো অনেক যারা ইতিহাসবিদ তারা বলেন দ্যাট যে দিস অ্যাপ্রোচ হেল্পড, এই যে অ্যাপ্রোচটা এটা কিন্তু হেল্প করেছিল তাকে উইন হার্টস, হৃদয়কে জিততে, মানুষের মন জয় করতে, মোর দ্যান দ্য সোড এভার কুড, মানে এই পর্যন্ত যে তরবারি যা করেছে তার থেকেও বেশি হৃদয় জিততে কিন্তু এই যে পদক্ষেপ নিয়েছিল এটা কিন্তু সাহায্য করেছিল তাকে, ঠিক আছে। যে অনেক হিস্ট্রিয়ানরা বলে যে তার যে এই অ্যাপ্রোচটা সেটা হেল্প করেছিল হৃদয় জিততে, সোড এই পর্যন্ত যা করেছে তার থেকেও বেশি। আন্ডার হিজ রুল, মানে তার রুলের নিয়ন্ত্রণে, তার শাসনের অধীনে, তার শাসনাধীনে ট্রেড ফ্লারিস্ট, অর্থাৎ ব্যবসা কিন্তু খুবই উন্নতি লাভ করেছিল, সমৃদ্ধি লাভ করেছিল, ফ্লারিশ হয়েছিল, গ্রো করেছিল। সিটিজ প্রসপার্ড, শহরগুলো সমৃদ্ধি লাভ করেছিল। অ্যান্ড পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিস, এবং বিভিন্ন কমিউনিটির মানুষজন লিভড পিসফুলি, তারা শান্তিপূর্ণভাবে কিন্তু বসবাস করতে শুরু করলো বা বসবাস করত। হাউ এভার, যাই হোক, হিজ লাইফ টুক আ ট্রাজিক টার্ন, কিন্তু তার এই জীবনটা একটা দুঃখজনক মোড় নিয়েছিল, ঠিক আছে। ট্রাজিক মানে হচ্ছে দুঃখজনক, টার্ন মানে মোড় নেওয়া, টেক টার্ন মানে মোড় নেওয়া, ওকে। তো তার জীবনটা কিন্তু একটা দুঃখজনক মোড় নিয়েছিল আফটার দ্য ডেথ অফ ক্যালিফ আল ওয়ালিদ, ঠিক আছে। তো খলিফা আল ওয়ালিদের মৃত্যুর পরে পলিটিক্যাল রাইভালরিজ, মানে রাজনৈতিক যারা রাইভালরিজ ছিল, মানে প্রতিদ্বন্দ্বী ছিল, গ্রু উইদিন দ্য এম্পায়ার, তো সাম্রাজ্যের মধ্যে তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠলো, ঠিক আছে। মোহাম্মদ বিন কাসিমস এনিমিস ফলসলি অ্যাকিউজড হিম, তো মোহাম্মদ বিন কাসিমের যারা শত্রু ছিল তারা কিন্তু মিথ্যে করে ফলসলি তাকে অভিযোগ করলো, ঠিক আছে, তার বিরুদ্ধে, লিডিং টু হিজ অ্যারেস্ট, আর এর ফলে কি হলো, এর ফলে কিন্তু তার অ্যারেস্ট হলো, মানে সে গ্রেপ্তার হলো। হি ডাইড, সে মারা গেল বা তিনি মারা গেলেন অ্যাট দ্য এজ অফ 20, 20 বছর বয়সে, মাত্র 20 বছর বয়সে তিনি মারা গেলেন। ফার ফ্রম হোম, মানে বাড়ি থেকে অনেকটা দূরে। অ্যান্ড বিট্রেড, প্রতারিত হলেন, বাই দ্য ভেরি এম্পায়ার হি সার্ভ, এবং প্রতারিত হলেন সেই সাম্রাজ্যের দ্বারা যে সাম্রাজ্যকে তিনি সার্ভ করেছিলেন, সেবা করেছিলেন। ইভেন টুডে, এমনকি আজ পর্যন্ত, মোহাম্মদ বিন কাসিম ইজ রিমেম্বার্ড, মোহাম্মদ বিন কাসিম কিন্তু স্মরণীয় হয়ে আছেন অ্যাজ আ সিম্বল অফ কারেজ, কারেজের প্রতীক হিসাবে, কারেজ মানে সাহসিকতা, সাহসিকতার প্রতীক হিসাবে, জাস্টিস ন্যায় বিচারের, অ্যান্ড ইউথফুল লিডারশিপ, এবং ইউথফুল মানে একেবারে অল্প বয়সীর যে নেতৃত্ব তার জন্য কিন্তু তিনি একটা সিম্বল হয়ে আছেন। হিজ শর্ট বাট ইম্প্যাক্টফুল লাইফ, তার এই যে সংক্ষিপ্ত কিন্তু এই যে প্রভাবশালী ইম্প্যাক্টফুল যে জীবন, লেফট আ লাস্টিং মার্ক, এটা কিন্তু রেখে গিয়েছিল। লিভ মানে কি, কোনো কিছু ছেড়ে রেখে যাওয়া, ঠিক আছে। তো লেফট আ লাস্টিং মার্ক মানে একটা দীর্ঘস্থায়ী একটা মার্ক রেখে গিয়েছিল, একটা চিহ্ন রেখে গিয়েছিল
রেখে গেল অন দ্য হিস্ট্রি অফ সাউথ এশিয়া, অর্থাৎ দক্ষিণ এশিয়ার এই ইতিহাসে, ঠিক আছে, একটা লাস্টিং মার্ক কিন্তু রেখে গেছে তার এই ইম্প্যাক্টফুল লাইফটা, যেটা কিন্তু শর্ট ছিল কিন্তু ইম্প্যাক্টফুল। এটা রেখে গেছে একটা লাস্টিং মার্ক অন দ্য হিস্ট্রি অফ সাউথ এশিয়া, সাউথ এশিয়ার ইতিহাসে, ঠিক আছে। তো কিছু শব্দ যেগুলো এই স্টোরিটি ইউজ হয়েছে দেখো। ইংলিশ ওয়ার্ডস উইথ বাংলা মিনিং। ব্রিলিয়েন্ট মানে অত্যন্ত মেধাবী, ঠিক আছে, উজ্জ্বল। ডিসিপ্লিন মানে শৃঙ্খলা। আনরেস্ট মানে হচ্ছে অশান্তি, অস্থিরতা। পাইরেটস জলদস্যু। স্পার্কড সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, স্পার্ক মানে উদ্দীপিত করা, সূচনা করা, কোনো কিছু শুরু করে দেওয়া, স্পার্ক করে, ঠিক আছে। অ্যাপ্রুভড, তো অ্যাপ্রুভ করা মানে কি অনুমোদিত করা বা অনুমতি দেওয়া কোনো কিছু। এক্সপেডিশনস, এক্সপেডিশন মানে অভিযান। ক্যাপাবেল মানে সক্ষম বা যোগ্য। ফর্টিফাইড, ঠিক আছে, এটা সেকেন্ড ফর্মে বা থার্ড ফর্ম ইউজ হয় অ্যাকচুয়ালি। ফর্টিফাই, ঠিক আছে, ফর্টিফাই মানে কি কোনো কিছুকে সুরক্ষিত করা, শক্তিশালী করা, দৃঢ় করা, ঠিক আছে, সেটা হচ্ছে ফর্টিফাই করা। স্ট্র্যাটেজি মানে কৌশল, ঠিক আছে। সিজ মানে অবরোধ। রেপুটেশনস মানে সুনাম বা খ্যাতি। অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন। প্রসপার্ড, ঠিক আছে, প্রসপার মানে অ্যাকচুয়ালি সমৃদ্ধি লাভ করা, ঠিক আছে, সমৃদ্ধ হওয়া। রাইভ্যালরিজ মানে প্রতিদ্বন্দ্বিতা, রাইভ্যালরিজ। অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি, তো এটাকে আমরা V3 অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে পারি, ঠিক আছে। অভিযুক্ত ব্যক্তিকে আমরা অ্যাকিউজড বলি, ঠিক আছে। আর ভার্ব হিসাবে অ্যাকিউজ মানে অভিযোগ পেশ করা, ওকে। বিট্রেড, তাহলে এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে বিট্রে মানে বিশ্বাসঘাতকতা করা। ইম্প্যাক্টফুল মানে হচ্ছে প্রভাবশালী, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ওটা। এম্পায়ার মানে সাম্রাজ্য। ট্র্যাজিক মানে করুণ বা দুঃখজনক, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের স্টোরি আজকে। আর অন্য কার স্টোরি তোমরা চাও সেটা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে, তার উপরে কিন্তু ভিডিও বানানো হবে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।